অযোধ্যার জমিদার বাড়ির দুর্গা দালানে পূজিত হন ব্যাঘ্রবাহিনী ভবতারিণী দেবী দুর্গা। নীলকুঠি রায় থেকে জমিদারি উত্থান অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারের। ভাগ্যের খোঁজে বেরিয়ে নীলকর সাহেবদের সৌজন্যে প্রচুর সম্পত্তি ও নীলকুঠি লাভ করে বাঁকুড়ার অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর। প্রচুর সম্পত্তি ও 22টি নীলকুঠির আয় থেকেই বন্দ্যোপাধ্যায় জমিদার উত্থান। বিশাল জমিদারদের প্রাসাদ, নানান মন্দির, জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যেই দেবী দুর্গার মন্দির নির্মাণ করে মহা সমারোহে ধুমধাম করে দুর্গাপূজা শুরু হয় 199 বছর আগে। আজ জমিদার নেই জমিদারি, কিন্তু প্রাচীন রীতি মেনে জমিদার বাড়ির দুর্গা দালানে নিষ্ঠার সাথে ব্যাঘ্র বাহিনী ভবতারিণী দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন বংশধরেরা। জমিদারের পুজো সে জৌলুস না থাকলেও রয়েছে পুজোর প্রাচীনত্ব এবং আভিজাত্য। বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে। ওই নীলকর সাহেবের কাছে প্রথমে কেরানির চাকরি জোগাড় করেন তিনি। পরে কাজের দক্ষতার পরিচয় দিয়ে কেরানি থেকে বিশ্বস্ত হয়ে তাকে দেওয়ান পদে নিযুক্ত করেন নীলকর সাহেবেরা। পরবর্তীকালে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক এবং 22 কোটি নীলকর দান করেন। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে 22টি নীলকুঠি এবং প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে জমিদারির সূচনা হয় বন্দ্যোপাধ্যায় তথা বাবু পরিবারের। শোনা যায় এই বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল 85টি মৌজা। তবে নীলকর সাহেবদের মতো বন্দ্যোপাধ্যায় পরিবার কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করতো না, করা হতো না অত্যাচারও। জমিদারের বিপুল আয়ে সে সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদারি এবং দেবোত্তর এস্টেট। জমিদার চৌহদ্দির মধ্যে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাস মন্দির, বিষ্ণু মন্দির, ঝুলন মন্দির এবং দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে দুর্গাপূজায়। এখানে দেবী সিংহ বাহিনী নয়, ব্যাঘ্র বাহিনী। প্রতিমাতেও বিশেষ নজরকাড়া সাবেকিয়ানা রয়েছে। এখানে দেবীর মুখ ছাঁচে নয়, বংশ পরম্পরা প্রতিমা শিল্পী এখানে হাতে তৈরি করেন দেবীর মুখ। জিতা অষ্টমীর পরের দিন থেকেই শুরু হয় জমিদার বাড়ি দুর্গাপূজা। পুজোর সময় রূপোর পালকি নিয়ে পরিবারের মহিলারা দেবী দুর্গাকে বরণ করে নেন। পুজোর কদিন দেবী দুর্গার ভোগ ও প্রসাদ নিবেদন করা হয় রূপোর থালাতে। আর জমিদারি না থাকায় সে জৌলস কিছুটা কমেছে ঠিকই, কিন্তু আজও দেবীর পুজোয় নিষ্ঠার ঘাটতি নেই বন্দ্যোপাধ্যায় পরিবারের, যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বংশধরেরা। আমাদের এই দেবোত্তর এস্টেটের যে জমিদার বাড়ি পুজো, বন্দ্যোপাধ্যায় বংশীয় বাহু পরিবার পুজো, এটা প্রায় আজ থেকে 198 বছর আগে শুরু হয়েছিল। রামমোহন, কৃষ্ণমোহন, লালমোহন, গদাধরের সৌজন্যে, তারাই জমিদার ছিলেন। তো আগে আমাদের এই দুর্গাপূজাটা হতো গ্রামেরই এক প্রান্তে একটা অন্য মন্দিরে। পরবর্তীকালে ওখানে শরিকি বিবাদ হওয়ার জন্য কয়েক বছর পরে আমাদের এখানে দেবোত্তরেরই মন্দির স্থাপন করে এখানে দেবোত্তরে দুর্গাপূজা উৎসব হচ্ছে, এখনো হয়, এবং এটা 199 বছর এই বছর হতে চলেছে। এবং আগের মতো সেই জৌলুস না থাকলেও এখন যেটা আমাদের যে প্রাথমিক দিকে যে রীতিনীতি মেনে পুজো করা হতো, সেই রীতিনীতি মেনেই পুজো করা হয় এবং আন্তরিকতার অভাব আমাদের নেই। যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা সমস্ত পুজোটা করে আসছি এবং সবাই এখানে উৎসবে অংশগ্রহণ করে। গ্রামের সবাই আসে, বাইরের লোকও আসে। এই যে পুজো হয়ে আসছে, পুজো কি নিয়মে হয়? আমাদের পুজো নিয়মে আমাদের বিশেষত হচ্ছে আমাদের তো এখানে যে চণ্ডীর যে রূপটা দেওয়া আছে, চণ্ডীতে যে মায়ের রূপ দেওয়া আছে, সেই রূপেই পুজো ভবতারিণীর রূপে পূজা হয়। এবং এখানে সিংহ বাহিনী নয়, এখানে আমাদের ব্যাঘ্র বাহিনী, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানে যে নিয়মটা রয়েছে, আমাদের একটা রূপোর পালকি আছে, রূপোর পালকি করে আমাদের নবপুর থেকে নিয়ে যাওয়া হয়। আমাদের গ্রামের শেষে একটা দহঘাট আছে, সেখান থেকে নবপুর থেকে নিয়ে আসা হয় এবং বিসর্জন সেখানেই হয়। আর অষ্টমীতে চাল কুমড়া বলি হয়। মল্ল রাজাদের যে আগে যে তোপধ্বনি হতো বলির সময়, সেই বলির আওয়াজ শুনে আমাদের এখানে বলি হতো, কিন্তু এখন গাছপালা বা বিভিন্ন কারখানা করার জন্য সেই তোপের আওয়াজ এখানে আর পৌঁছায় না। তো আমাদের ওই পাঞ্জি পুঁথিতে যে নিয়মটা দেওয়া আছে, সেই নিয়মটা মেনে, এই নির্ঘণ্ট মেনে আমাদের এখানে বলিটা করা হয়। জৌলুস হারিয়েছে, নিষ্ঠা আছে প্রাণ ভরে, কতটা প্রাণ ভরে পুজো হয় এখানে? জৌলুস তো হারিয়েছেই, কারণ তো আগেকার জমিদারি আমলের যে আয় ছিল সেটা নেই, সরকার তো সব কিছু নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের যে আগে রীতিনীতি শুরুতে যে রীতিনীতিটা ছিল, সেই রীতিনীতি মেনে মানে অনাড়ম্বর হলেও আড়ম্বরপূর্ণ যতটা সম্ভব আমাদের প্রাণের থেকে, আমাদের অন্তর থেকে চেষ্টা করি যাতে সেই রীতিনীতি মেনে আমরা পুজোটা করি, এবং হয়েও চলেছে তাই। কোনো বছর কিন্তু তার রীতিনীতিতে কোনো খামতি নেই, আমাদের উৎসাহ কোনো খামতি নেই, আমাদের প্রাণের মানে আন্তরিকতা কোনো খামতি নেই। বরাবর প্রতি বছরই হয়ে আসছে। সেই কারণে আমাদের অযোধ্যা গ্রামের যারা আমাদের রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে, এবং আমাদের বংশের যারা বাইরে রয়েছে, সে বাইরের তারাও একটা দিন এখানে এসে অংশগ্রহণ করে থাকে, এবং খুব আনন্দ উৎসবে আমাদের দিনগুলি পেরিয়ে যায়, খুব ভালোভাবেই হয়।
খাওয়া দাওয়া সব একসাথে? খাওয়া দাওয়া প্রায় একসাথেই হয়, যারা আসে প্রত্যেকেরই ভোগ দেওয়া হয় এবং একসাথে বসে খাওয়া দাওয়া হয়। এটা একটা বিরাট বিরাট মিলন উৎসবের মতো হয়ে চলে যায়। এখানে জমিদারি প্রথাটা কিভাবে চালু হয়? জমিদের পথে চালু হয়েছিল, রামমোহন কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন খুব ছোট অবস্থাতে বাইরে ঘুরতে ঘুরতে শ্রীরামপুরের এক চিক সাহেবের কাছে যে উপস্থিত হন। সেখানে গিয়ে তার কর্মদক্ষতা বা বিশ্বাসের যোগ্যতা দেখিয়ে তিনি একটা ভালো পদে নিয়োগ হয়েছিলেন, কাজ পেয়েছিলেন এবং আস্তে আস্তে চিক সাহেবের খুব আস্থাভাজন হয়েছিলেন। পরবর্তীতে চিক সাহেব যখন মারা যান তখন ওনার কাছ থেকে প্রায় অর্ধেক সম্পত্তি রামমোহন বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। সেই রামমোহন বন্দ্যোপাধ্যায় সেই সম্পত্তি তার ভাই লালমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বড় ভাই কৃষ্ণপর্ণ বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছান। সেই সম্পত্তি নিয়ে কৃষ্ণপর্ণ বন্দ্যোপাধ্যায় একটা পর একটা মৌজা ক্রয় করতে করতে প্রায় 100খানা মৌজা ক্রয় করেন। সেই মৌজার থেকে সেই মৌজার থেকে সমস্ত কিছু যেহেতু প্রজা রাজ্যের আয় দিয়ে যেত, টাকা পয়সা দিয়ে যেত, সেইটা থেকে আজকে এত বড় মন্দির এই দেবোত্তর স্টেটে স্থাপিত হয়েছে এবং যেখানেই মৌজা ক্রয় করেছেন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেছেন অযোধ্যার বাবুদের। এইভাবে আমাদের মোটামুটি 1800 থেকে 1810 সাল নাগাদ আমাদের এই দেবোত্তর জমিদার প্রথা শুরু হয়। আপনার নাম? আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায়, আমি এই বংশেরই উত্তরাধিকারী এবং আমি এই স্টেটেরই কমন ম্যানেজার।